মিথ্যে কেন বলছো? সত্যিটা বলো না। দিদি নিজেই চলে গেছে কোথায়? আর একটাও বাজে কথা বললে না ঘরে আটকে রেখে দেবো মা। হ্যাঁ, দিদি আর মনের মধ্যে শর্ট ছিল তাই না? সত্যি কথা বল তুই। কাকিমা আসবো? আসবো না আমি ওকে ছাড়া। ফুলকি, কি রে, কখন থেকে তোকে ডাকছি তুই তো শুনছিসই না। যাক, শেষমেশ আবার স্টোরটা খুলেছে, খুব ভালো হয়েছে রে। আমি এখানে একটা কাজে এসেছিলাম বুঝলি তো, এসে শুনলাম আবার নতুন করে তোরা স্টোরটা খুলেছিস, তাই দেখতে চলে এলাম। কাল থেকে বিক্রি বাট্টা শুরু হয়ে যাবে। হ্যাঁ গো ভম্বলদা, বলছি এখানে পুজো হয়েছে, যাওয়ার সময় প্রসাদ নিয়ে যাও। ফুলকি, তোর চোখ মুখ এরম লাগছে কেন রে? সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিক নেই ভম্বলদা। জ্যোতি দিদি এখানে কাজ করতো না? হ্যাঁ। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি রে, কি বলছিস? আমরা গিয়েছিলাম জ্যোতি দিদির বাড়িতে, সেখানে জ্যোতি দিদির বোন বলল জ্যোতি দিদি নাকি পালিয়ে বিয়ে করেছে। আমরা সেখানেও গেলাম, শাখারি পাড়াতে থাকে জ্যোতি দিদির লাভার পল্টুদা। তোমাকে কি বলবো ভম্বলদা, জ্যোতিদির কথা শুনে কি কান্না, কি কান্না। কোথায় গেল জ্যোতি? আমি যে ওকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না আমি ওকে ছাড়া। সত্যিকারে ভালোবাসা বোধহয় একেই বলে ভম্বলদা। আমি তো বুঝি। কি বললি? কি বুঝিস? ভালোবাসার কথা বলছি। আমি তো পল্টুদাকে বলে এসেছি আমরা সবাই মিলে জ্যোতি দিদিকে খুঁজবো, দিয়ে ফিরিয়ে দেব পল্টুদার কাছে। ছেলেটার কপালটাই খারাপ, এর আগে দুটো প্রেম করলো, দুটোই গেছে। গেছে? গেছে মানে পল্টুদাকে ছেড়ে চলে গেছে? আমি কি করে জানবো বলতো? আরে অশোকনগরের মেয়েটা, কি বল না, নামটাও মনে থাকে না, মাথায় চুল অনেক, চিনিস তুই? কুন্তলা? হ্যাঁ, কুন্তলার সাথে প্রেম ছিল তোমার পল্টুদার। এই মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায়নি, বুঝেছো কুন্তলাকে। তারপরে ওই খেজুর ডিয়েতেও একটা মেয়ের সাথে খুব দেখেছি ঘোরাঘুরি করতে, ওই মেয়েটাকেও কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি ফুলকি। এখন এসে শুনলাম তোদের স্টোরের জ্যোতির সাথেও নাকি প্রেম ছিল, জ্যোতিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে বলতো? জ্যোতি মেয়েটা খুব ভালো মেয়ে ছিল, আগের বার যখন এসেছিলাম খুব ভালো করে কথা বলেছে আমার সাথে। কি রে, কি হলো? কি যাতা বলছিস? কোন নতুন চিড়িয়া? এই তুই ছবিটা আগে পাঠাতো, আমি আগে নিজের চোখে দেখি। শিবসরণজি যাকে তাকে কেন যে কাজে লাগায় আমি বুঝতে পারি। বলছে নাকি আবার নতুন কোনো চিড়িয়া ধরেছে। আরে কোনো গন্ডগোল হলে তো দাদা আমাকে ধরবে না। ছবিটা আগে আসুক দেখি, তারপরে দাদাকে জানাবো। বেশি তেজ দেখাচ্ছে, মটকা গরম হয়ে যাচ্ছে কিন্তু। মেয়ে ঠেলে দেবো।
মন্টু স্যার স্যার ঠিক আছে তো, আমাকে এখানে আটকে কেন রাখতো? আমি একবার স্যারের কাছে যাবো, আমাকে একবার নিয়ে চলো না স্যারের কাছে। চলে আয় মন্টু, রাতে সব করে ডেলিভারি হবে, বেকার লাফড়া করিস না। কোথায় যাচ্ছ? ওই মেয়েটা আর ওর বরের ফোন টোন সব নিয়ে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওসব ফুল মন্টু করে না। ঠিক আছে চ। अरे क्या वो फुल्की दास? সর্বনাশ, দাদাকে এখনই জানাতে হবে। এটা কি করে হলো ফুলকি? তুমি আর স্যার এদের কবজায় পড়লে কি করে? আমরা তোমায় খুঁজতে পল্টুদার বাড়িতে গিয়েছিলাম। পল্টুদা সে প্রথমে কি কান্না, যেন তোমায় ছাড়া বাঁচতেই পারবে না। তারপর স্টোরে ভোম্বলদা এলো। ভোম্বলদা বলল পল্টুদার আগে যে দুটো বান্ধবী তাদেরও খুঁজে পাওয়া যায়নি। তখনই আমার খটকা লাগে, কিন্তু তখনও আমি পল্টুদাকে সন্দেহ করিনি, কিন্তু স্যারের সন্দেহ হয়েছিল। তাই আমরা আবার পল্টুদার বাড়ি গেলাম। আর তখন পল্টুদা এখানকার কারোর সাথে ফোনে কথা বলছিল, আর সেই কথা আমাদের কানে আসে। আর স্যার তখন পল্টুদাকে চেপে ধরে আর পল্টুদা আমাদের এখানে নিয়ে আসে। আর ওই লোকগুলো স্যারের মাথায় মারে আর আমাকে এখানে টেনে নিয়ে আসে। আচ্ছা তোমরা কি আমায় বাইরে নিয়ে যেতে পারবে গো? পারবে আমি বাইরে নিয়ে যেতে? বলো ও যদি দিদি তুমি পারবে আমাকে এখানে বের করতে? বলো না। ফুলকি, আমাকে খুঁজতে এসে তুমি আর রোহিত স্যার একটা অনেক বড় জটিল চক্রের মধ্যে পড়ে গেছো। কেন বলো তো তুমি আর রোহিত স্যার আমাকে খুঁজতে গেলে? এরা একটা পাচার চক্রের লোকজন, আমাদের সকলকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনেছে। বুঝ না যায় সময় এতবার কি। আরে তিওয়ারি বাবু, হ্যাঁ একটু ফোন করে দেখো তো আমি ডেরা এখন ঢুকতে পারবো কিনা। না না নিজে এসছি। আরে আমি যদি এখন ঢুকতে পারি তাহলে যেটা করবো ফুলকিকে নিয়ে চলে যাবো ভাই, আমি কারোর উপর ভরসা করতে পারছি না। আরে আমি অধৈর্য হয়ে রয়েছি। তিওয়ারি ফোনটা করো, যেটা বলছি সেটা করো না। আর লোক রেখেছি ভাই। হ্যাঁ সময় পেরিয়ে যাচ্ছে। ফুলকি গো হো গই ইন্তজার কি। ইস বেচারা, কি অবস্থা দেখো তো। আমি ভদ্রভাবে কতবার চেষ্টা করলাম ফুলকিকে নিজের কাছে নিতে, হলো না। এইসব ঝামেলা করে শেষে মা বটচন্ডী একে আমার কাছে আনলো। কি আর বলবো। স্যার আপনার গাড়িতে উঠিয়ে দেবো? আমি কোনো গাড়িতে উঠবো না। স্যার কোথায়? স্যার বাঁচাবে আমাকে। স্যার আরে জানেও না আছে স্যার শেষ। আমি কবে দাও নিয়ে যেতে পারবে না তোমরা। আমি স্যারই রেখে যাবো। স্যার তাকে তুলে দিই আপনার গাড়িতে? ছাড়ো আমাকে, ছাড়ো।
ওর হাত ধরেছিস কোন সাহসে? হাত ছাড়। স্যার, স্যার আপনি বেঁচে আছেন স্যার। খুব দরকার ছিল বাঁকামিটা করার, এর থেকে ঘুমোলে কাজ দিত না। স্যার আপনি এমনিতে তো কম কথা বলতেই পছন্দ করেন, তাহলে ফুলকি দাসকে দেখলে আপনার পেট থেকে বক বক করে কথা কি করে বেরিয়ে আসে? ফুলকি দাসের ছোঁয়া লাগলো নাকি? দেখছেন তো বরফ লাগাচ্ছি, এরপর কাঁধে মলম লাগাতে হবে, আবার আপনাকে ওষুধও খাওয়াতে হবে। কত কাজ বলুন তো আমার, আর আপনার খালি কথা আর কথা। এই শোনো তুমি। লাগলো লাগলো তো? ইস, গুন্ডাগুলো যে আপনাকে মারার কি দরকার ছিল? আমায় মেরে শেষ করে দিলে তো হতো। আচ্ছা স্যার, আপনি ওষুধটা খেতে পারবেন তো? না না, কি করে খেতে পারবেন? আপনার তো খালি পেট, আর বাড়িতে যা যা আছে সেগুলো তো সব চিবিয়ে খেতে হয়। আপনার তো চোয়ালেই ব্যথা, তাহলে আপনি আজকে কি খাবেন? তোমাকে দিয়ে কাজ না করানো অবধি তো আমার মুক্তি নেই। স্যুপ তৈরি করতে পারবে? স্যুপ পারবে তৈরি করতে? স্যুপ তৈরি করে নিও আমার জন্য। খবরদার বৌদিকে ডেকে তুলবে না কিন্তু। যাও। অ্যাকচুয়ালি স্যুপটা খেলে পেটও ভরবে, ব্যথাও লাগবে না, মুখের ভেতরটা কেটে কেটেও গেছে, তাই স্যুপ উইল বি গুড ফর মি। যাও স্যুপ তৈরি করে আনো, খাবো আমি। স্যুপ? হ্যাঁ 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 পারবো। এ মেয়ে তো দিন দিন আরো জড়িয়ে পড়ছে আমার সাথে। ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না এটা, কিন্তু কি করব আমি সেটাও তো বুঝতে পারছি না। ফোনেই পাওয়া যাবে স্যুপ কি করে বানায়, সবাই তো আজকাল ফোন দেখেই সবকিছু করে, আমি কেন পারবো না? রানুগুলোও তো তাই করে, আর আগে কখনো ফোন দেখে রান্না করিনি বলে এখনো পারবো না। ফুলকি দাস, তোকে পারতেই হবে। এ কি স্যার, আপনি কেন আসতে গেলেন? আমি পারবো স্যুপ বানাতে। আসার সময় পুলিশ ফোন টোন সব ফেরত দিয়েছিল? জেঠুমনির হাতে দিয়েছিল। নাও, আমি বলছি তুমি তৈরি করো, সুবিধা হবে। যাও ফ্রিজটা খোলো, গিয়ে দেখো চিকেন সেদ্ধ জল আছে কিনা। সরো সরো সরো, ফ্রিজটা বন্ধ করো। এই তো চিকেন সেদ্ধ রয়েছে, এবার এই চিকেন সেদ্ধগুলোকে ছেড়ো, ভিডিও তো সেরকমই দেখাচ্ছে। আচ্ছা এবারে পেঁয়াজ রসুন কাটতে হবে, ঠিক আছে? এগুলো পারো তো? তুমি রসুন ছাড়াও, পেঁয়াজটা আমি কাটছি। না না, চিকেনটা দাও এবার। স্যার, আপনি আমায় একটু ভরসা করেন না, তাই না? না করলে তোমাকে স্যুপ বানাতে বলতাম কেন? তাহলে আপনি তখন থেকে একা একা সবকিছু কেন করে যাচ্ছেন? সাহায্য করছি ফুলকি দাস, সাহায্য। এমন তো নয় যে আমি নিজে বিশাল বড় রাঁধুনি। দেখি, নাড়ো নাড়ো, ভালো করে নাড়ো। এ দেখো নাড়তে বলছে। আচ্ছা ডিম, ডিম লাগবে। আপনি নাড়ুন, আমি আনছি। এই ফুলকি দাস, কি ভাবছো?
স্যুপটা কি করে হয়ে গেল? আমি তো ডিম ফাটাচ্ছিলাম। তোমার ডিম ফাটানো আমি দেখেছি ফুলকি। এক হাতে ডিম আর এক হাতে কাঁটা চামচ ধরে ঠায় দাঁড়িয়ে কি একটা চিন্তা করছিল। ততক্ষণে আমার বাকি কাজকর্ম হয়ে গেছে। কাকুমণি, কাল বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, অথচ সে কথা আমাকে কেউ জানালে না তোমরা। ভাই, ফুলকি এরা আটক হয়েছে, শেষমেশ বাবা পুলিশে খবর দিয়েছে। এই সব খবর তো আমাকে সকালে পারও জানালো। কি যে করো না তোমরা। যাই হোক, ভাই, ফুলকি এরা সবাই ঠিক আছে তো? ঠিক আছে মানে ওই আর কি, চোট পেয়েছে। বুঝলি লাবু, এই নবাবগঞ্জে এত বড় অপরাধ ঘটে চলেছে, আমরা ঘোরা করে টের পাইনি, আমরা জানতেই পারিনি কিছু। দাদা তো এই নিয়ে ভীষণ উতলা হয়ে আছে। আচ্ছা, রুদ্র কোথায় রে? রুদ্র আসেনি? ও কোন ভোরবেলায় ও তো বেরিয়ে গিয়েছে। আমি অবশ্য মেসেজ করে রেখেছি। কি জানো তো, আসলে কাজের মধ্যে ওকে বারবার ফোন করলে ও খুব রাগারাগি করে। সেটাই তো স্বাভাবিক লাবু। তোর বাবা মনে করে যে রুদ্র কোনো কাজ করে না, কিন্তু সে কথাটা তো সত্যি নয়। বেচারা সারাটা দিন ছুটে বেড়ায়, অথচ তোর বাবার চোখে সেসব পড়েই না। ভাই, তুমি চা খাবে তো? না না বাবা, আমি চাটা কিচ্ছু খাবো না। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, একদম। ভাই, ভাই, তুই ঠিক আছিস? কি অবস্থা হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। দি ভাই, আমরা তো বেঁচে ফিরেছি, আর গুন্ডারা ধরাও পড়েছে। রুদ্রকে কি খবর দেওয়া হয়েছে শানু? আমি তো বলেছিলাম ওর সঙ্গে আজই কথা বলবো। জেঠুমনি, রুদ্র আসছে, ঈশিতা গেছে রুদ্রর অফিসে, চলে আসবে এখনই। জেঠুমনি, আমি একটা কথা বলছি, পুরো রাতটা প্লিজ রুদ্রর ওপর ফলিও না। এই শোন রোহিত, পুলিশের ওপর মহলে আমার কথা হয়েছে। তারা আমায় জানিয়েছে যে একটা মেয়ে পাচারের চক্র বেশ কিছুদিন ধরে এই এলাকায় কাজ করছে। তারা গোপনে মেয়েদেরকে মাছের ট্রলারে করে দূরে পাঠিয়ে দিচ্ছে। আর এই ঘটনা এখানে ঘটছে, ক্ষমতাসীন দল সেটা জানে না, এটা কেউ বিশ্বাস করবে? দাদা, বিরোধী দল যদি কোনো ইস্যু করতে চায় এটা নিয়ে, তাহলে আমাদের কার কি করার আছে বলো তো? আর রুদ্র কি করে আগে থেকে কাজ করবে? এই কথাটা আমি কাল সারা রাত ধরে তোমার দাদাকে বলেছি শানু, কিন্তু উনি সে কথা কানে তোলেননি। জেঠুমণি, বলছি রুদ্রদা চলে এসছে। আসলে নবাবগঞ্জের পাশে কালকাপুর আছে না, ওখানে না আগুন লেগে। তুমি তোমার কাজ করে দিয়েছো ঈশিতা, ধন্যবাদ। রুদ্র, তুমি সব শুনেছো তো? বিরোধী পক্ষ থেকে ইতিমধ্যে আমার কাছে ফোন এসে গেছে। এই নেগলিজেন্স চাপা দেবে কি করে? হ্যাঁ বলো, চাপা দেবে কি করে? এটা তো আমাদের তরফ থেকে দায়িত্ব জ্ঞানহীনতা, কর্তব্য অবহেলা, তাই না? না মাস্টারমশাই, অবহেলা নয় মাস্টারমশাই। আসলে এই এই মেয়ে পাচার চক্রের লোকজন খুবই অদ্ভুত, খুবই শেয়ানা আর কি। মানে এতদিন আমাদের নাকের তলা দিয়ে এত কিছু করে গেল, আমরা তো কেউ টেরও পেলাম না। রুদ্ররূপ, নাভটাকে স্টেডি করো, এরকম তুতলে যাচ্ছ কেন? রিল্যাক্স। জেঠুমনি, রুদ্র এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার কোনো একটা উপায় নিশ্চয়ই বের করবে। কি উপায় বার করবে রোহিত? মিডিয়া, দলের ওপর মহল, বিরোধী পক্ষ সকলে তো এবার ছেঁকে ধরবে। দেখ, সকলে ওকে চেনে আমার জামাই আর আমার শিষ্য বলে। আমি জানি মাস্টারমশাই, আমি জানি, আমি অস্বীকারও করছি না সেই কথা। আমাকে দু একটা দিন সময় দিন, আমি পুরো বিষয়টা সামলে নেব। আমি তলায় তলায় পুরোটা করে দেবো, কোনো অসুবিধা হবে না। কোনো খবর লিক করবে না। শুধু আমার একটাই রিকোয়েস্ট, বাড়িতে যেন কেউ মিডিয়ার সামনে মুখ না খোলেন। কোনো অসুবিধা হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি, একজনও রেহাই পাবে না, আমি সবাইকে শাস্তি দেবো। বেশ, তুমি বলছো যখন, তখন আমি মুখ বন্ধ রাখছি আপাতত ভাবে। কিন্তু এর নৈতিক দায় আমি অস্বীকার করতে পারি না। সুপার স্টোরের কর্মচারী জ্যোতি, আমাদের ঘরের লক্ষ্মী ফুলকি, এরা কি ভয়ানক বিপদে পড়েছিল ভাবতে পারছো? আমাদের অঞ্চলের মেয়েদের তার মানে কোনো নিরাপত্তা নেই। ছি 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 ছি, লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। দেখো তুমি কি করতে পারো।
আমরা এই এত বড় ঘটনাটা চেপে যাব, যেখানে খবরের কাগজে টিভিতে এই কথাটা আরো বেশি করে বলা উচিত যাতে মেয়েরা সতর্ক থাকে। কিন্তু এইদিকে তো জামাইবাবু বলছে মুখ বন্ধ রাখতে। এটা কি সমর্থন করা যায়? শুনলাম তো একটা বড় ক্যাম্পেইন করবে, থানার সামনে ধর্ণা দেবে, আমাদের দলের সম্বন্ধে যা নয় তাই বলবে মিডিয়া। আর দাদা শুনলাম যে আপনারা মাস্টার মশাইয়ের কুশপুতুল পোড়ানোর প্ল্যান করছে ওরা। অপূর্ব। ওই দলের পিন্টু আমাকে জানানো। মোট কথা খুব খারাপ অবস্থা দাদা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এবার একটা উল্টো ক্যাম্পেইন শুরু করতে পারি কি? মানে আমি বলছি যে আমরা নবাবগঞ্জ এবং আশেপাশের মানুষজনকে বলি যে আমরা এখানকার আইন শৃঙ্খলা আরো কড়া করতে চাই। সেই জন্য সমুদ্রের পাড়ে এবং আশেপাশের গ্রামে আমাদের পার্টির ছেলেপুলেরা গ্রুপ গ্রুপ করে থাকবে, সারা রাত গার্ড দেবে। কি এটা করা যায় আমার জন্য? এটুকু অবশ্যই করা যায়, শুধু রুদ্রদা 2-1 দিন সময় দাও। কি তমজিৎ? হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা এগোই, কারণ যুব সংগঠনের মিটিং ডাকতে হবে। এসো দেখো, 2 দিনটা একটু বেশি হয়ে যাচ্ছে, দেখে নাও। আমি দেখছি আসছি। আসি দাদা। রুদ্রদা তুমি কিন্তু এই ফুলকি বিষয়টা দেখো। আমি তোমাকে বলছি, এই মেয়েটা ফুলকি দাস যতটা নিজেকে সরল দেখায় না, ততটা কিন্তু সরল নয়। ওর লক্ষ্য অনেক বড়, সেটা আমরা কেউ বুঝতে পারছি না। আজকের ব্যাপারটাও কি করে করলো? এত বড় অডাসিটি ওর, ওকে বারণ করা সত্ত্বেও গিয়ে মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিয়ে দিল। না, এই ব্যাপারটা তোমাকে কিন্তু টেক আপ করতেই হবে রুদ্রদা। নিজে সাক্ষী যে নবাবগঞ্জের মেয়েদের কোনো কথা সরিয়ে দেওয়া হচ্ছে। এই নেগলিজেন্স চাপা দেবে কি করে? হ্যাঁ বলো, চাপা দেবে কি করে? এটা তো আমাদের তরফ থেকে দায়িত্ব জ্ঞানহীনতা, কর্তব্য অবহেলা, তাই না? সত্যি বিষয়টা এবার হাতের বাইরে চলে যাচ্ছে। আমি তো জানি একমাত্র মিথ্যে বললেই এরকম চেঁচামেচি করা যায়। তার মানে বারণ না মেনে ফুলকি সকলকে বিপদে ফেললো, আর আমরা সেটা মেনে নেব? তুমি তো দেখছি মেজ বউয়ের পরিবারের কোনো দোষই দেখো না। এটা অরুণার পরিবারের কথা নয়, আমি সকলের ক্ষেত্রে এক কথা বলতাম। ফুলকি তো ভুল কথা কিছু বলেনি। রুদ্র ঘটনাটা চাপা দেওয়ার কথা বলেছে, ফুলকি হয়তো সেটা মেনে নিতে পারেনি। সরি জেঠুমনি, মানে ফুলকি তো ছোট, তোমরাই তো সেটা বলো। তা ওর মানা বা না মানার মতো বুদ্ধি আছে? দাদা, আমার মনে হয় ওই সাংবাদিকরা ফুলকিকে এমন ভাবে প্রশ্ন করেছে যে ও হয়তো সামলাতে পারেনি। আসলে ছেলে মানুষ তো। এই তমাল একবার ফোন করে দেখতো রোহিত আর ফুলকি কতক্ষণে আসছে। মাস্টারমশাই, আপনি এতগুলো কথা বললেন আমাকে, ব্যাপারটা কিছুই না। ফুলকি দলের জন্য একটা লজ্জাজনক পরিস্থিতি তৈরি করে দিয়েছে। এই যে দলের ছেলেরা বারবার আমাকে জিজ্ঞেস করছে যে দাদা এই পরিস্থিতিটা আপনি সামলাতে পারলেন না, তখন তো আমার মুখটা ছোট হচ্ছে, তাই না? এইসব কথা কি এখানে কেউ বুঝবে রুদ্র? বুঝবে না। ফুলকি, আচ্ছা তুই মিডিয়ার সামনে কেন কথা বলতে গেলি বলতো? কোনো দরকার ছিল না তো। এই কথাটাই তোকে বোঝানো যায় না কাকুমণি। যেসব বিষয় দরকার নেই সেই সব বিষয় ঝাঁপিয়ে পড়তে তো ফুলকি দাসের খুব ভালো লাগে। ও নিজেই বলুক জেঠুমণিকে কেন করেছে এই কাজটা। যাও বলো। জেঠুমণি, আমাকে যখন দাদা দিদিরা প্রশ্ন করে তখন আমার মনে হয় এই ব্যাপারে যদি কেউ মুখ না খোলে তাহলে পুরো ব্যাপারটাই চাপা পড়ে যাবে। আমার আর স্যারের ওই ছবিটা নিয়ে তো কম খোঁজ খবর হয়নি, কিন্তু কেউ তো কোনো উত্তর পায়নি। আমি তো কম বকুনি খাইনি জেঠুমণি, কিন্তু এখন পুরো ব্যাপারটাই চাপা পড়ে গেছে। তেমনি এই ব্যাপারটাও চাপা পড়ে যেত। আমি তাই সবটা বলে দিয়েছি। আমি নিজেকে সামলাতে পারিনি জেঠুমণি। স্যার তো আমাকে কম বকেনি, কিন্তু আমি কি করতাম তুমি বলো? আমি তো বুঝতে পারিনি কেন আমাদের চুপ থাকতে হবে। আমি জানি তুই অত বিশ্বাস করতে চাইবি না, কিন্তু এই সবটা শালিনীর কাণ্ড।
ছবির ব্যাপারটাতে শালিনীর হাত থাকতে পারে বলে তদন্ত চালানো যায়নি। এটা আর ফুলকিকে কি করে বলবো? ফুলকি যে কথাগুলো বলছে সেটা কি কারোর অন্যায্য মনে হচ্ছে? আমার মনে হচ্ছে। বাপরে বাপ, এত জোরে এই কি একটা পড়লো না গো? আংটি হে কি? এই ফুলকি, এটা তো তোমার জামাইবাবুর আংটি। এটাই তো খুব খোঁজাখুঁজি চলছে। তুমি এটা কোথা থেকে পেলে? এই আংটিটা জামাইবাবুর? হ্যাঁ। কি বলছো কি দি ভাই? এই আংটিটা তো আমি মেয়েদের যেখানে আটকে রেখেছিল সেখান থেকে পেয়েছি। কি? কিন্তু এটা তো রুদ্ররই আংটি। এই শুনছো? এই দেখো, তোমার ওই হারিয়ে যাওয়া আংটিটা পাওয়া গেছে, ফুলকি পেয়েছে। এই তুমি যেন কি বলছিলে, কোথা থেকে আংটিটা পাওয়া গিয়েছে? আচ্ছা ঠিক আছে, চলো নিচে, সবাই অপেক্ষা করছে, নিচে গিয়ে শুনবো। হ্যাঁ এসো। ভাই এটা কি বল? কিন্তু এই আংটিটা গুন্ডাদের ডেরায় কি করছিল কে জানে। ফুলকি, তুমি শিওর এই আংটিটাই তুমি গুন্ডাদের দেন থেকে পেয়েছিলে? কোনো ভুল হচ্ছে না তো ফুলকি? দেখো, তোমার কিন্তু মাথা ঠিক ছিল না, তাই তোমাকে আবার জিজ্ঞেস করছি। ধর কি যে বলিস না, ফুলকি এত বড় ভুলটা করবে? এটা পুলিশকে জানাবে না রুদ্রদা? আচ্ছা রুদ্র, তার মানে আংটিটা চুরি হয়েছিল? বলে নানা সাজেশন দিচ্ছে। মাস্টারমশাই আর রোহিত চুপচাপ আমাকে নজর করছে কেন? রুদ্রদা, বাবা কি জিজ্ঞেস করছে? তোমার আংটি চুরি গেছিল না কোথাও রেখেছিল আংটিটা? দাদা চুপ করে আছে কেন? না 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 না, তোমার কি করে মনে হলো বলো তো? ফুলকি গুন্ডাদের ডেন থেকে যে আংটিটা পেয়েছে সেটা আমারই কেন মনে হলো? তুমি এরকম ভাবে চটে কেন যাচ্ছ? অবিকল একই রকমের আংটিটা আমি কি করে বুঝবো? হ্যাঁ, এটাই তো সমস্যা। ইদানিং বড্ড না বুঝে শুনে কথা বলো। তুমি না, অনেকেই বলে, আর তার ফল ভোগ করতে আমাকে। কি বলবো আর? আমি তো দেখেছো তো রুদ্রর মেজাজটা খারাপ হলো? হবেই তো, মানে বাড়ির ছেলের মতো থাকে বলে ওর কি একটা মান সম্মান নেই? ওর কোনো কথাই মানা হচ্ছে না। ফুলকি তো সকাল সকাল জ্যোতির খোঁজে গেছিল। এই ফুলকি, আমি তুমি বারণ করেছিলাম তো, বলো। আমি বলছি তো, আমি যখন স্টোরে ব্যাগ রাখতে গিয়েছিলাম তখনই সাংবাদিকরা এসেছিল, আর আমার আশেপাশে কেউ ছিল না তখন আমাকে আটকানোর মতো। তাই আমি সবটা বলে দিয়েছি। আমার দোষের জন্য জেঠুমনি কেন কথা শুনবে? আমি যাচ্ছি, আমি কি সবাইকে বলছি আমার জন্য হয়েছে। ফুলকি দাঁড়া, দাদা তো তোকে বলেছেন যে সময় মতন তোকে ডাকবেন। আর রোহিত শোন, এরপর থেকে ফুলকিকে আর একটা কথাও বলবি না। আমি একজন শিক্ষিকা হয়ে বলছি, ও যা করেছে ঠিক করেছে।
রোহিত, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে তার ভালো মন্দ বিচার করার, তার নিজের অধিকার রয়েছে নিজের সিদ্ধান্ত নেবার। ও বলেছে তোর সাহস আছে, ও বলেছে এতগুলো লোকের সামনে এই অঞ্চলে এত বড় একটা অপরাধ ঘটছে, ও বলেছে, ও পেশ করেছে। কিসের সংবর্ধনা? নাগরিক সংবর্ধনা। আমাদের উপকূল উন্নয়ন পার্টি এই ধরনের সংবর্ধনা আগে প্রায়শই করত, ভুলে গেলে হৈমন্তী? তবে সত্যি কথা বলতে কি, একটা কথা ভাবলে আমার গর্বে বুকটা ফুলে যাচ্ছে। আমার দলের নেতারা এখানে এসে নিজে থেকে রোহিত আর ফুলকিকে সংবর্ধনা দেবার কথা বলছেন। দেখো, এটা তো এবার সকলকে স্বীকার করতেই হবে যে ফুলকি বারণ না শুনে যে কাজটা করেছে তাতে গোলমাল তো কিছু ঘটেইনি, উল্টে ভালোই হয়েছে। কি বলো রুদ্র? হ্যাঁ মাস্টারমশাই, সে তো বটেই। জেঠুমনি, এসব সম্বর্ধনার কি খুব দরকার আছে? মানে আমি এতক্ষণ তোমার আর রুদ্রর মুখ থেকে কিছু বলিনি, কিন্তু এভাবে সম্বর্ধনা, এটা খুবই লজ্জার ব্যাপার। লজ্জার ব্যাপার কেন জেঠুমনি? আমরা ধুমধাম করে সম্বর্ধনা সভা করবো তো। আজকে আমাদের ফুলকি এমনিতে অনেক কথা শুনেছে, আমরা পুরোটা পুষিয়ে দেব। কি বলিস পিয়াল? আরে বল না। একদম পুষিয়ে দেবো। ফুলকি, আর এবার একটু হাসো। দেখো, তোমাকে গোমরা মুখে দেখতে আমাদের কারোর ভালো লাগে না। জেঠুমনি বলছি, নাচ গান হবে তো নাকি শুধু বক্তৃতাই হবে? শুধু বক্তৃতায় কিন্তু ফুলকির একদম মন ভরবে না। কি তাই তো ফুলকি? আচ্ছা পিয়াল দাদা, তোমরা গাইবে তো? আর কেউ নাচবে না? নাচবে তো? আচ্ছা, কি কি হবে সেটা কে ঠিক করবে? যা যা যা, তোরা গিয়ে ঠিক কর, যা যা করতে চাস যা ঠিক কর। জেঠুমনি, আমি তাহলে একবার সুপার স্টোরে যাচ্ছি। রুদ্র, আসছি ভাই। মাস্টারমশাই, এদিকে শোনো। তুমি এই সংবর্ধনায় রাজি হলে? একবার রুদ্রর মুখটা দেখলে না? দেখো ওর মানে কিভাবে লেগেছে। হৈমন্তী, এতে বরঞ্চ ওর মান সম্মানটা বাঁচবে। তুমি আর কি বুঝবে? জেঠুমনি বলছি, এত বড় সম্বর্ধনা সভা তো, তাই আয়োজন করতে হবে অনেক কিছু। আমি বেরোলাম। রুদ্রদা বলছি, আমি আসছি আয়োজন করতে। শালিনী মিত্র, যাক, একবার হলেও মুখ তুলে চাইলে তুমি। হ্যাঁ শালিনী ম্যাডাম, দেশে ফিরেছেন বুঝি? এভাবে কেন কথা বলছো রুদ্রদা? না, ভালোভাবে কথা বলার মতো অবস্থা আমি নেই শালিনী। এই দুদিনে অনেক কিছু ঘটে গেছে এখানে। আরে শালিনী, তুমি ওই রোহিত রায়চৌধুরীর জীবন থেকে ফুলকি দাসকে বের করে এনে শেষ করে দিতে পারবে? কি হয়েছে তোমার রুদ্রদা? কি বলছোটা কি? আরে ওটা ফুলকি, কতটুকু মেয়ে ও? জীবন সম্পর্কে ওর কোনো ধারণা আছে? আর তুমি শালিনী মিত্রকে জিজ্ঞেস করছো আমি রোহিত রায় চৌধুরীর জীবন থেকে ফুলকিকে সরাতে পারবো কি না? রুদ্রদা, রোহিত না এখনো অব্দি সেই আগের মতো না বোকা রয়েছে, জানো তো? শোনো শালিনী, বিদেশ থেকে ফিরে কলকাতায় নিজের ঠান্ডা করে বসে এসব বড় বড় ডায়লগ দেওয়াটা অনেক সহজ, কাজটা করাটা অতটা সোজা হবে না। নবাবগঞ্জে এসো, কাজটা করো, করে দেখাও, তারপরে কথা বলো। ওকে, আমি আসছি, আমি নবাবগঞ্জে আসছি, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, আমার জমির কি অবস্থা? সব পেয়ে যাবে শালিনী, জমি তৈরি আছে, কাগজপত্র তৈরি হচ্ছে, সমস্ত কিছু তুমি সময় মতো পেয়ে যাবে। আগে এখানে আসো, যে কাজটা করতে বলেছি সেটা করো, তারপরে সমস্ত কথা হবে, সমস্ত কিছু পেয়ে যাবে।
অনেকটা জমি শালিনী, অনেক। আশা করছি সেটা বুঝতে পারছো। বুঝতে পারছি। রুদ্রদা, ঠিক আছে, তোমার জন্য আমি এই সামান্য কাজটা করে দেব। ফুলকি দাস রোহিতের জীবন থেকে সারা জীবনের মতো সরে যাবে। ছাড়ছি। হ্যাঁ ছাড়ো। তোমাকে আমি আমার ব্রহ্মাস্ত্র হিসেবে এনেছি শালিনী মিত্র। এখন দেখা যাক ব্রহ্মাস্ত্রের মতো তুমি সবকিছু জ্বালিয়ে ছাড়কার করতে পারো কিনা। আমার সেটাই প্রয়োজন। স্যার আপনি কিছু বলুন। এই না না, তুমি ওই ফুলকি মেয়েটাকে বলো, জনগণ ওর কথা শুনে খুশি হবে। মেয়েটার ক্ষমতা আছে, ওর সরলতা মানুষের ভালো লাগবে, তুমি ওকে বলো। আচ্ছা একটু তো জব্দ হবে ফুলকি এবার নাকি? আচ্ছা আমরা এবার সরে দাঁড়াবো। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন ফুলকি দাস। কখনো কথা বলিনি, তাই মাথায় আসছিল না কি বলবো। এখন এসেছে, বলবো। এখানে এসব কি হচ্ছে? এটা করি।
অসম্ভব ফাজিল হয়ে যাচ্ছে এই মেয়েটা। মা বলেছে এই মালা দুটো এই ঘরে রেখে যেতে। মানেটা কি? মা, দিদি, বৌদি মিলে এই ফুলকির মাথাটা আরো চিবিয়ে খাচ্ছে। কেন করছে এটা? আরে ফুলকি তো ক্রমশ আমার সাথে জড়িয়ে পড়ছে, সেটা দেখতে পাচ্ছে না ওরা? এরপর ফুলকি দাস কি করবে? ওর তো সামনে গোটা জীবনটা পড়ে আছে। আর আমি কোনোদিনই ওকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আমার দ্বন্দ্বটা বাড়িতে কেউ বুঝতে পারছে না। সবাই তো দেখলো শালিনীকে, তারপরেও আরে শিবশরণজি, আপনি বুঝতে পারছেন না কি বলছি আপনাকে? না না, আমি কোনো সাহায্য এখন করতে পারবো না। আপনি ফোন করবেন না তো প্লিজ, আপনি ফোন করবেন না, আমার না ভালো লাগছে না। কি বলছেন তাই? হ্যাঁ, যেমন লুকিয়ে আছেন থাকবেন, আমি তো সেটাই বলেছি। আমি তো ফোন করে নেবো আপনাকে, আপনি কেন ফোন করছেন? না না দেখুন, আরে কি মুশকিল, আপনার এই মেয়ে পাচার চক্র নিয়ে আমি নিজে বড় বিপদে পড়েছি। কোনো রকমে আমি বাঁচাচ্ছি নিজেকে, আপনি তার মধ্যে এইসব করে যাচ্ছেন। না, আমার তো দায় আছে, আমি তো চেষ্টা করছি ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার। হ্যাঁ, আমি আপনাকে জানাবো। কেন জানাবো না বলুন তো আগে? হ্যাঁ, রাখুন রাখুন, নমস্কার। হ্যাঁ, অদ্ভুত মানুষজন মাইরি, কোনো কিছু বোঝে না, ফোন করে যায়। নিজের চারিদিকে ঝড় উঠেছে, আমি সামলাতে পারছি না, অস্থির হয়ে যাচ্ছি, তার মধ্যে এরা ফোন করে। আরে আবার কে? বাবা, স্বয়ং ব্রহ্মাস্ত্র। আসুন ম্যাডাম, আসুন। সত্যি এলে তাহলে? বাবা, কি সৌভাগ্য আমার। এসো এসো, বসো বসো বসো, এসো। জমিটা খুবই দরকার, তাই না? রুদ্রদা, তুমি কিন্তু আমাকে এবার ভীষণ কোণঠাসা করছো। আমি দেখো, মানে আমি যদি এই জমির অফারটা ছেড়ে দিই, তাহলে তোমার আর কোনো উপায় থাকবে কি রোহিতের জীবন থেকে ফুলকিকে তাড়ানোর? রেগে যাচ্ছ কেন? তুমি তো কিছুই জানো না। বসো, আগে বসো, মাথা ঠান্ডা করে বসো, আমি বলছি। অনেকক্ষণ তো হলো স্যার, এবার ফুলকি দাসের উপর রাগটা কমান, খেয়ে নিন না। তুমি আবার কষ্ট করে খাবারগুলো এই ঘরে কেন আনতে গেলে? আপনি তো সময় মতো নিলেন না, তাই আমি নিয়ে এলাম। ঠিক আছে, এই খাবারটা আমি খেয়ে নেব, তবে আমার একটা শর্ত আছে। খাওয়ার জন্য শর্ত? হ্যাঁ, তুমি তো চাও আমি খাবারটা খাই, তাহলে মেনে নাও শর্তটা। পারবে কোনো প্রশ্ন না করে আমার দেওয়া শর্তটা মেনে নিতে? কি করতে হবে? কি শর্ত দেবেন? আবার কোনো ঝামেলায় পড়বো না তো আমি? যদি পড়োই বা। আপনি না স্যার খুব আপনি জানেন আপনার কথা আমি ফেলতে পারবো না। কি করতে হবে বলুন? ট্রেনিং শুরু করতে হবে, বক্সিং। আমার ওপর রাগ করে বক্সিং এর ট্রেনিংটা ছাড়া চলবে না। রাজি? কি হলো, চুপ করে আছো কেন? শর্ত না মানলে নিয়ে যাও খাবারটা। আচ্ছা স্যার, এগুলো জোর জবরদস্তি নয়। এই যে বললে আমার কথা ফেলতে পারো না। আচ্ছা ঠিক আছে, আমি শিখবো বক্সিং। না আর কি করে বলবো বলুন? আপনি সারা রাত না খেয়ে থাকবেন, আমিও তো খেতে পারবো না, তাই মানতেই হবে শর্ত। গুড। ফুলকি না? চিনতে পারছো তো? তুমি এখানে? আন্টি, রোহিত বাড়িতে আছে না? আমি অ্যাকচুয়ালি সুপার স্টোরে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকেই ওরা আমাকে বললো যে ও নাকি দোকানে নেই এবং ও এখানে রয়েছে, সেই জন্যই আমি এসেছি। ভেতরে আসি? ভেতরে এসে আর কি করবে? স্যার তৈরি হচ্ছে, আমরা বেরোবো। হ্যাঁ তাই তো, মানে ডক্টরের কাছে যাবে ভাই। ওহো, এবার কি হবে? আচ্ছা ঠিক আছে, এখনো তো বের হয়নি তাই না? আমি একটু কথা বলেই চলে যাব।
রোহিত 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 শালিনী, শালিনী, তুমি হঠাৎ? রোহিত, তোমার সাথে আমার একটা দরকার ছিল। আমি জানি আমি অসময়ে চলে এসেছি, কিন্তু আমার বেশিক্ষণ না, 15-20 মিনিটের মধ্যে কাজটা হয়ে যাবে। কাজটা অন্য কোনো দিন করলে হয় না? না মানে আমরা তো সবাই বলছি আজকে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে ফুলকির জন্য। ফুলকি, তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? যা ব্যাগটাগুলো নিয়ে আয়। রোহিত, আর দেরি করিস না, এরপর তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে যাবে। ডক্টর সেনের অ্যাপয়েন্টমেন্ট একবার মিস হয়ে গেলে সে তো আর পাওয়া যায় না, খুব মুশকিলে পড়বি। যা যা বেরো। স্যার, আমি কিন্তু তৈরি হয়ে গেছি। আপনি বলতে পারবেন না আমার জন্য দেরি হয়েছে। ঠিক আছে, সরি, আমি ভুল সময় চলে এসেছি। আমি বরঞ্চ এখন চলে যাচ্ছি। হ্যাঁ, আসলে আমি বুঝতে পারিনি এখন তুমি অনেক কাজে ব্যস্ত থাকো। কি বলো তো, নবাবগঞ্জে আমার চেনা জানা কেউ নেই, তো সেই জন্য একটু অসুবিধায় পড়ে গিয়েছিলাম। ইটস ওকে, কোনো ব্যাপার না। শালিনী, তুমি ওপরে এসো। 15-20 মিনিট সময় দেওয়া যেতেই পারে, হাতে এখনো সময় আছে। চলে এসো। শাকচুনিটা আর আসার সময় পেল না, যত সব। এ বাবা, এখানে তো কোনো স্লিপার নেই। ফুলকি, তুমি আমাকে একটা চটি দিতে পারবে? না মানে দেখো, আমার জুতোটা কাদা লেগে রয়েছে, সেই জন্য আমি বলছি। কিন্তু ফুলকি কোথা থেকে স্লিপার্স দেবে? শালিনী, তুমি দাঁড়াও, আমি আসছি। দা ভাই দাঁড়া, আমি নিয়ে আসছি। ফুলকি, এই তুমি কিন্তু কিছু মনে করো না। দেখো, আমি কিন্তু কিছু মিন করে বলিনি। মানে তুমি ছোট আর এবারের বউ, সেই জন্য কিন্তু আমি বলেছি তুমি চটিটা দিতে পারবে। কিছু মনে করো না। হ্যাঁ, থ্যাংক ইউ। পিয়ার না, কত বড় হয়ে গেছো। হ্যাঁ, ফুলকি, এবার দেখো তোমার আদরের বরকে আমি কেমন আটকে রাখি। দেখছি বরের সঙ্গে বেরোনোর জন্য খুব উৎসাহ। হ্যাঁ, আমি যখন একটা দিন বললাম তমালের সঙ্গে ডাক্তারের কাছে চলে যেতে, তখন যাওয়া গেল না। তোমাদের সবাইকে ডেকে আনতে হলো কেন? কি ভাবলো তোমরা সবাই মিলে এসে আমাকে বললে আমি চলে যাবো ওকে নিয়ে ডাক্তারের কাছে? এটাই মনে করলে তুমি? হ্যাঁ, আমি যাব না তোমার সাথে, ঠিক আছে? তুমি গেলে তমালের সাথেই যাবে, আমি তোমাকে নিয়ে যাবই না। ফুলকি,
একটা কথা আমি তোমাকে আগে বারবার বলেছি, এখন আবার বলছি, নিজের লিমিটের মধ্যে থাকো। তোমাকে আমি যখন একটা কথা বলেছিলাম সেটা মুখ বুঝে মেনে নেওয়া যেত না? এই শোন, শোন এদিকে। তুই যে ওকে এত কথা বলছিস, তুই এখন শালিনীর কাজ নিয়ে বসলি কেন? ও তো তোর জন্য তৈরি হয়ে বসেছিল তোর সঙ্গে বেরোবে বলে। বেরোবে বলে মানে? আমি কি ওকে নিয়ে হাওয়া খেতে যাচ্ছিলাম নাকি? আরে বাবা, না হয় তোমরা ডাক্তারখানাতেই যেতে, কিন্তু দুজনে মিলে তো অনেকটা পথ একসাথে যেতে। আর শালিনীর কি এমন কাজ পড়লো যেটা তুমি একা করতে পারো? সত্যিই তো, এত নাম ডাক, এত টাকা পয়সা, ওর কাজ করার জন্য কি লোকজনের অভাব আছে ভাই? এই কথাগুলো কেন বলছিস দিদি? মানে কি এই কথাগুলোর? আমি যখন সুপার স্টোরটা তৈরি করছিলাম তখন তো আমার চারপাশে প্রচুর এক্সপার্টসরা ছিল, আর এসব টাকা পয়সার অভাব ছিল না। তাও তো জেঠুমণি, কাকুমণি, তমাল, পিয়াল ছিল আমার সাথে, সাহায্য করেছে তো আমাকে। এইসব সময় মানুষ নিজের মানুষগুলোকে কাছে চায়। নিজের মানুষ পাশে থাকলে মানুষ একটু বল ভরসা পায়, ঠকে যাচ্ছি না অ্যাটলিস্ট এই আশ্বাসটুকু তো পায়। ও, তার মানে তুই বলতে চাইছিস যে শালিনী তোর কাছে ওই আশ্বাসটাই পেতে এসেছে? মানে যেই মেয়েটা তোর মুখের উপর বলে দিল যে তোর দ্বারা কিছু হবে না, সেই মেয়েটা আজকে এসেছে তোর কাছে আশ্বাস পেতে। মা, ফার্স্ট অফ অল শালিনী যে এসেছে সেটা তোমাদের কাছে লুকোনো নয়, লুকিয়ে দেখা করছি না আমরা। শালিনী যে কারণেই আসুক, ওর প্রতি আমার একটা ডিউটি তো আছে। যাই হয়ে যাক না কেন, এককালে তো আমি ওকে বিয়ে করেছিলাম, স্ত্রী ছিল আমারও। ওর প্রতি একটা মিনিমাম দায়িত্ব তো আছে আমার। এখন পরিস্থিতির চাপে, ঝোঁকের মাথায় কখন কে কি বলেছে সেই সব ধরে বসে থাকতে হলে আজকে ডেটে আমার অনেকের সাথেই কথা বলা উচিত নয়। মা, ভুল বলছি আমি? আজকে এই কথাগুলো উঠছে কেন? উঠছে কারণ ফুলকি দাস চেয়েছে যে আমি ওকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। হ্যাঁ, জেদ করছে ও, আর তোমরা ওকে সাপোর্ট করছো। কোনো মানে হয় ওর এই জেদটার? দেখো মা, রেগে বলছি না, আমি ঠান্ডা মাথায় বলছি। আমি যখন আজকে বলেছি যে ফুলকি তো অমলের সঙ্গে যাবে ডাক্তারের কাছে, তখন ও তো অমলের সঙ্গেই যাবে, আমি যাব না কোথাও। হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি তমাল দাদার সাথেই যাব। মা, দিদি, দি ভাই, তোমরা আমার ব্যাপারে বলতে এসে কথা শুনো না তো। আর স্যার, আপনি যান, আপনার তো দেরি হয়ে যাচ্ছে। আপনার জন্য তো মানে আপনার জন্য তো শালিনী ম্যাডাম অপেক্ষা করছে না, আপনাদের দেরি হয়ে যাচ্ছে, আপনি যান। এইভাবে আমার সামনে কথা বলবে না, ঠিক আছে? ভেবে চিন্তে কথা বলো, না হলে কিন্তু সত্যি সত্যি পেটানি খাবে তুমি আমার কাছে। কমল, নিয়ে যাও ডাক্তারের কাছে। আমার মাথা কিন্তু প্রচন্ড গরম হচ্ছে, নিয়ে যাও ওকে এক্ষুনি। রোহিত, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আমি দেখে নিচ্ছি এদিকটা, তুই ঘরে যা। যা মেজরিটি, যাও তোমরা ঘরে যাও। কি দাঁড়িয়ে রইলি কেন? যা না ঘরে, জানা রে বাবা। উফ, এত রাগ ভালো না, যা ঘরে যা। কাকি, তমাল তো ঠিক কথাই বলেছে। হাজার হোক, শালিনী তো বাইরের লোক, তার সামনে চিৎকার চেঁচামেচি করা উচিত না। কাকি চলো। ফুলকি, মাথা ঠান্ডা রাখো। হ্যাঁ দাদা, তাড়াতাড়ি রেডি হও। গাড়ি চাবিটা কোথায়? চল চল, তুই আসো, চল তাড়াতাড়ি চল। ফুলকি দাঁড়াও, আমি আসছি। চল চল চল। চিন্তা করো না ফুলকি, তুমি এখন ঘুরে এসো, পরে আমরা ভাইয়ের সাথে কথা বলবো, কেমন? হ্যাঁ বল। ডাক এসছে ফুলকির? না,
না এখনো আসেনি, আসবে, আমরা অপেক্ষা করছি। স্যারকে জিজ্ঞেস করো শাকচুনি ম্যাডাম গেছে কিনা। বলছি শোন না, শাকচুনি ম্যাডাম। হ্যাঁ কি বলছিস তুই? শাকসবজি? কিসের শাকসবজি? না না মানে ওই শালিনী ম্যাডাম গেছে না আছে? না এই বেরোচ্ছে। শোন, ডাক্তার চেম্বারে ঢুকলে আমাকে ফোন করবি। ফুলকি শালিনী কিছু লাগবে? না, আমি অ্যাকচুয়ালি দেখছিলাম আমি সব কিছু মনে করে নিয়েছি কিনা, এত ইম্পর্ট্যান্ট কাগজ নিয়ে এসেছিলাম তো সেই জন্য। আমি আসছি। হ্যাঁ কিভাবে যাবে? তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আর কষ্ট করো না, আমি চলে যেতে পারবো। কি হলো? একদিন আমার কাছে এমন খুশি খাবে না, নিজের নাম ভুলে যাবে। কি দাস, তুমি এই কাজটা ঠিক করলে না। শোন না রোহিত, আমি বলছি কি, আচ্ছা মেয়ে তো হয়তো কোনো কারণে রেগেছিল, ছেড়ে দে। শালিনী আছে, ওর সামনে চিৎকার চেঁচামেচি কি করছিস বল? কি হয়েছে? মলম কেন লাগবে? এই লজেন্সটা শালিনীর জুতোর মধ্যে ছিল। বাড়িতে এত পিঁপড়ে হচ্ছে, এই লজেন্সটার উপর পিঁপড়ে ঢিবি হয়েছিল, ঠিক আছে? আর সেই জুতোয় শালিনী পা দিয়েছে। বোঝা গেছে কি হয়েছে বাড়িতে? হ্যাঁ, লজেন্সের বয়ামটা তো করিডোরে জলের মধ্যে বসানো ছিল যাতে পিঁপড়ে না হয়। এটা জুতোয় কি করে এলো? হ্যাঁ, না এটা লাগাও। থ্যাঙ্কস। লজেন্সটা আমি নিজে ফুলকির মুখে দিয়েছিলাম। হ্যাঁ, ফুলকি? এটা তো ফুলকিরই কাজ। কি হবে এখন? ফুলকি, তারপর বাকিটা বলছিস না কেন? তার মানে তোরও মনে হচ্ছে তো যে এই লজেন্সটা ফুলকি এই জুতোর মধ্যে রেখেছে? আজ আমি এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। রুদ্র! হ্যাঁ হ্যাঁ, শালিনীকে আছে তুই হোটেলে নিয়ে যাবি, ঠিক আছে? হ্যাঁ নিয়ে যাচ্ছি। আমি আসছি। আরে কোথায় যাচ্ছি? ডক্টরের চেম্বারে, যেখানে ফুলকি আছে। আজ ওর একদিন কি আমার একদিন। রুদ্র, মা, আজকে যদি ফুলকির হাড়গোড় ভাঙে তাহলে চিন্তা করো না, ওই ডক্টরের ওখানে প্লাস্টার করে নিয়ে আসবো, ঠিক আছে? মাথা কেন? আরে দেখেছো কাণ্ড? আর আমাদের ফুলকিও দেখতে ছোট হলে কি হবে, পেটে পেটে যে এত বুদ্ধি না, মানে সাংঘাতিক। কি অবস্থা শালিনী? খুব জ্বলছে নাকি? না, ডাক্তার ডাকবো? মানে না, তুমি যদি বাড়ি যেতে মানে হোটেলে যেতে চাও আমি নিয়ে যাচ্ছি, অসুবিধা কিছু নেই। রাগ করো না, বাচ্চা মেয়ে তো। প্রথমবার বলি আজ আমি ওকে ক্ষমা করছি, কিন্তু তোমরা সবাই ওকে একটা কথা ভালো করে বলে দাও, ইন ফিউচার এই বাড়িতে ওর কোন রকম বাদরামো কেউ সহ্য করবে না। হাজার হোক,
আজ শালিনী এই বাড়িতে একজন অতিথি হিসেবে এসেছিল, আর একজন অতিথির সাথে এরকম বিহেভিয়ার কিন্তু করা একেবারেই উচিত হয়নি। হিংসা হলো বলেই তো যে যা খুশি তাই করতে পারে না। ভুল বলছি আমি? বাই দ্য ওয়ে, শালিনী সত্যি সত্যি একটা কাজে এসেছিল, আমার কাছে সাহায্য চাইতেই এসেছিল। আমার মান সম্মানের কথা আমি ছেড়েই দিচ্ছি। এই বাড়ির মান সম্মানটা কোথায় গেল আজকে? এক কথায় ফুলকি আজ যেটা করেছে সেটা অন্যায় করেছে। এনিওয়ে, আমি আর বেশি কিছু বলবো না। এবার যা বলার তোমরাই বলবে। বলছি রোহিত কোথায় রে? রোহিত কেটা? বলছি রোহিতের মুডটা না আজকে ঠিক নেই, ওকে ছেড়ে দাও। সে কি রে? কেন কেন? এই ফুলকি, তুই আবার নতুন করে কিছু বাদাসনি তো? কত বড় সাহস! হ্যাঁ, আমি শালিনী মিত্র, আমার বক্সিং জগতে একটা নাম ডাক আছে, এত মানুষ আমাকে চেনার, দুদিনের একটা মেয়ে আমাকে পিঁপড়ের কামড় খাওয়ালো। তা আবার কি না রোহিতকে আমি আটকেছি বলে? আমি তো আগেই বলেছিলাম ম্যাডাম, মেয়েটা সহজ মেয়ে নয়। যাকে বাদ দাও, তুমি একটু শান্ত হয়ে বসো তো। বসো 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 বসো। ঠিক আছে, কিছু হয়নি, বসো না, কথা বলছি তো এখনো আমরা। বসো বসো বসো। শোনো, এত টেনশন করো না, বুঝতে পেরেছো? আমার মনে হয় তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব রায়চৌধুরী বাড়িতে গিয়ে ঢুকতে হবে, মানে সেখানে গিয়ে থাকতে হবে, নাহলে যুদ্ধে জিতবে কি করে? আমার একটা প্ল্যান আছে, তোমার যদি মাথা ঠান্ডা হয়ে থাকে তুমি শুনতে পারো। হ্যাঁ, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এক্ষুনি একটা অসুস্থতার ভান করতে হবে। তুমি প্রচন্ড অসুস্থ, তোমার শরীর খুব খারাপ, বাইরে থেকে অভ্যেস, তুমি এরকম একটা হোটেলে এইসব খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছো, সেটা রোহিতকে কনভিন্স করে দেওয়া খুব সহজ। তুমি তাহলে সঙ্গে সঙ্গে রোহিতকে ফোন করে ডাকবে, রোহিত এখানে ছুটতে ছুটতে তোমার কাছে চলে আসবে। রোহিত তোমাকে এই অবস্থায় দেখলে আমার ধারণা রোহিত তোমাকে ওই বাড়িতে নিয়ে চলে যাবে। বাকি কাজটা তো তুমি জানো কি করতে হবে, তাই না? হ্যাঁ রুদ্র, তুই ওখানেই থাক, আমি আসছি এক্ষুনি। আরে বাবা, আমি বুঝে গেছি, আমি আসছি এক্ষুনি, তুই ওয়েট কর একটু। রোহিত, কি রে, কারোর বিপদ হলো নাকি? জেঠুমনি, শালিনীর শরীরটা খুব খারাপ হয়েছে। রুদ্র ওখানে আছে, আমাকে এক্ষুনি একবার ওখানে যেতে হবে। আমি ফিরে এসে বাকিটা বলছি তোমায়। এই এই রোহিত, একটা মিনিট একটু। হ্যাঁ, তুই যেটা করছিস ভেবে চিন্তে করছিস তো? বাড়িতে এতগুলো লোক আছে, তারপর ফুলকি আছে, ফুলকি এটা ভালো চোখে দেখবে না। বাড়িতে কি বোঝাবি তুই? রুদ্র, ভুলে যাস না, ওটা আমারও বাড়ি। আমি বাড়ি গিয়ে সবাইকে বোঝাবো। দেখ, আমি যে এখানে শালিনীর সাথে দেখা করতে এসেছি, এটা কিন্তু আমি কাউকে লুকিয়ে আসিনি, সবাই জানে এটা। আমি আমার বাড়িতে ওকে নিয়ে যাব, বাড়িতে সবাইকে আমি বুঝিয়ে বলবো, সবাই নিশ্চয়ই বুঝবে, কারণ শালিনী রাইট নাও অসুস্থ। অসুস্থ? হাসপাতাল আছে, নার্সিংহোম আছে। শালিনী হাসপাতালে থাকতে পারে না রুদ্র। কি? আমি জানি, আমি তো চিনি শালিনীকে না। আগে আগে তো ওর কাছে আমি থাকতাম, আর একজন অসুস্থ মানুষকে এভাবে একা ফেলে রেখে যাওয়া যায় না রুদ্র, এটা অমানবিক। জেঠুমনি অ্যাটলিস্ট আমাদের এরকম শিক্ষা দেয়নি। না শালিনী, তুমি তুমি একা উঠে যেতে পারবে নাকি তোমার জন্য অ্যাম্বুলেন্স ডাকবো? না, আমি পারবো উঠতে, আমি নিজেই উঠতে পারবো, কিন্তু আর কিন্তু টিন্তু করে কোনো লাভ নেই শালিনী। ও যখন একবার জেদ করেছে তোমাকে নিয়েই যাবে। তুমি এক কাজ করো, আস্তে আস্তে ওঠো, চলো বাড়ি যাই। সেই বিষয়ে ফুলকি চিন্তিত? ফুলকি কি সর্বক্ষণ এই বাড়িতে আমার কোনটা ভালো লাগবে, আমার কিছু খারাপ লাগবে সেই ভেবে কাজকর্ম করে, নাকি সেই ক্ষমতা আছে ওর? তাই বলছি, সব কথায় না অকারণে ফুলকিকে টেনে এনো না প্লিজ।
ফুলকি, তুমি কাঁদছো কেন? তুমি ঘরে চলো তো, এই সমস্ত কথা শোনা তোমার একদম দরকার নেই। চলো। স্যারের আমাকে একদম পছন্দ না, তাই না পিয়াল দাদা? আমি স্যারের জন্য ভাবি না, এটা স্যারের মনে হলো। না ফুলকি, দেখো দাভাই তো অন্ধ নয়, এখন রেগে আছে তাই ভেবে বলছে। তুমি ওর কথা কান দিও না, তুমি ঘরে চলো তো, চলো এসো। মেজ বউ, তোমার আগের বৌমাকে ডাক্তার কি কি খেতে বলেছে সেটা কিন্তু ভালো করে জেনে নিও। আমার বৌমা রেঁধে দেবে খন। এটা ওর হয়ে আমি তোমাকে কথা দিচ্ছি। চলো সবাই, রাতের খাবারের জোগাড় যন্ত্রটা এবার আমরা করে ফেলি। চলো। দাদা ঘরে চলো, চলো। শুনছো? হ্যাঁ, এবার বাড়ি চলো, বুঝলে? অনেক হয়েছে আজকের মতো, এত কিছু দেখলাম আর না ভাল লাগছে না। জাস্ট এবার বাড়িতে গিয়ে আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। প্লিজ চলো। আরে সবাই মিলে মাথা গরম করলে কি করে হবে বলো দেখি? আমি তোকে ফোন করছি। রোহিত, তুই ঘরে যা। দেখ, তুই ফুলকিকে ভালোবাসিস না এই কথাটা সবাই জানে, তাই বলে সবার সামনে এই ঘটনাটাকে এত বড় করে দেখানোর কি কোনো মানে হয়? আমি জানি না। সবাই তো স্যারকে কথা শুনিয়ে চলে গেল, স্যারেরও তো কষ্ট হচ্ছে। একবার যাবো। না না পুলকি দাস, বেশি বাড়াবাড়ি করার দরকার নেই, আবার বকুনি খাবি তো। কি করে বোঝাবো? শালিনীকে ওই অবস্থায় ফেলে রেখে আসতে আমার মানবিকতায় বাঁচছিল। এই বাড়িতে কি আমার নিজস্ব কোনো জায়গা থাকবে না? আমি আমার নিজের বুদ্ধি অনুসারে কি একটাও সিদ্ধান্ত নিতে পারবো না? আশ্চর্য। বিশ্বাসই করো না তো। বিশ্বাস করার কি আছে? ভুলভাল বলে বিশ্বাস করবে কে? এই যে চা পারো, পারো, এই খাবার বানিয়েছি আমি, এনে ধর। সবাইকে একটুখানি ডাক, ডেকে ডেকে ওই দেখো তুমি এখানে দেখেছিস? পারো সকাল সকাল উঠে বাড়ি থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, একবারও বলেনি যে এ বাড়িতে উনি আসছেন। না না না, বলে কয়ে আসতে হবে। এই বাড়িটা তো আমার নিজের বাড়ির মতো। নিজের বাড়িতে কে বলে কয়ে আসে পারমিতা? তুমি বলো তো, আমি কবে থেকে এই বাড়িতে আসছি? ঢঙের কি আছে? তা ঠিক, আমার বিয়ের আগে থেকে রুদ্রদা এখানে আসে। ভাই তথা রুদ্রদা সব সময় একসঙ্গে থাকতো, আর আমাকে দলেই নিত না। এই বলছি, দাবাই কোথায়? ফুলকিকেও দেখছি না। আরে একসঙ্গে ব্রেকফাস্ট করা যেত। ট্রেনিং এ গেছে নাকি মনে হয়। এই পারো, ম্যাডামের খবর কি? নতুন কিছু ঘটিয়েছে নাকি? না, কিন্তু কাল ভাইয়ের ওপর আমার এতটাই রাগ হয়েছিল, আমি ভাইয়ের সাথে ঠিক করে কথা বলিনি। ঘরে খাবার দিয়ে এসেছিলাম, খাবারটাও খায়নি। কাকিও রাতে কিছু খায়নি। আজকে সকাল সকাল উঠে স্কুলে চলে গেল।
বাড়িতে যেন একটা ছন্দপতন ঘটে গেছে রে। কবে যে সুস্থ হয়ে বিদায় নেবে কে জানে। ভাব এত সহজে বিদায় নেওয়ার নয় রে পারো। আমি শিওর মেয়েটার না একটা উদ্দেশ্য তো আছেই, ভাই সেটা বুঝতেই পারছে না। রুদ্রকে এই ব্যাপারে আমি সমানে বলছি জানিস তো, কিন্তু কিছুই বলছে না এই বিষয়ে। এই পারো, আমার কি মনে হয় জানিস তো, এই আজকে সকাল সকাল এই বাড়িতে এসেছে রুদ্র একটাই কারণে, শালিনীর উপর নজর রাখার জন্য। আজকে আমি 3 পাক দৌড়াতে পেরেছি নতুন পাক দিয়ে, কোনো অসুবিধা হয়নি। ফুলকি, কি ব্যাপার, তুমি আজ একা দৌড়াতে গিয়েছিলে? হ্যাঁ, আজকে আমি একা গিয়েছিলাম তো, স্যারকে ডেকেছিলাম, স্যার ঘুম থেকে ওঠেনি। আচ্ছা স্যার, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। এই রোহিত, এদিকে আয়, আমাদের সাথে চা জল খাবার খা। জল খাবার এসছে। আর ফুলকি, তোমার কথা আমরা সবাই শুনি নাকি আমাদের সামনে বলতে অসুবিধা আছে কোনো? না না জামাই বাবু, আমি তো কথাটা সবার সামনেই বলতে চাই। খুব ভালো, বলে ফেলো তাহলে। জানেন তো স্যার, ওই শালিনী কিন্তু ফুলকির মতো নয়। কথায় কথায় দুষ্টুমি করার জন্য অভিনয় করাটা ফুলকির স্বভাব, শালিনীর নয়। শালিনী একজন সাকসেসফুল বক্সার, ওর একটা মান সম্মান আছে, একটা প্রেস্টিজ আছে। ও কেন করতে যাবে সব নাটক? ওর তো একটা ডিগনিটি আছে নাকি? ওর কোনো কাজ নেই খেয়ে দে? আর তুমি বলতে চাইছো শালিনী আমাদের বাড়ির সবাইকে ঠকাচ্ছে? কেন ঠকাবে? কি স্বার্থ আছে ওর? আরে কিছু বছর আগে ওই তো বেরিয়ে গেছিল এই বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে ছেড়ে তো চলে গেছিল ওই বাড়ি থেকে। তারপর ওই মেয়েটাই নাকি রায়চৌধুরী বাড়িতে থাকার জন্য সবাইকে ঠকাচ্ছে। এটা হাস্যকর নয়? হ্যাঁ, মানে শালিনী এরকমের বালখিল্যতা করবে বলে মনে হয় না। যথেষ্ট ম্যাচিওর মেয়ে হতে পারে। ওই জল টল খেতে বেরিয়েছিল। অনেক সময় হয় না যে ওই জায়গা ঠিক করতে গিয়ে মানে চিকেনের বাটি সরিয়ে জলের বোতল নিয়েছে কিংবা কিছুটা করেছে, সেরকম কিছু একটা হয়েছে। না না জামাই বাবু, আমি নিজে প্লেটের উপর মাংস দেখেছি। শালিনী ম্যাডাম ওটা কেন নেবে? ও দিদি, দি ভাই, আমি সত্যি কথা বলছি, শালিনী ম্যাডামের সেরকম কিচ্ছু হয়নি। Just shut up, ফুলকি। এই বিষয়ে আর একটাও কথা বলবে না তুমি। আস্তে আস্তে রোহিত, তুমি কি মনে করো? হ্যাঁ, কি ভাবছো নাকি তুমি? তুমি যা চাও তাই হবে, সবকিছু তোমার মতো করে হবে। হ্যাঁ, মানে কি একটা মানুষের জুতোর মধ্যে লজেন্স রেখে তাকে পিঁপড়ের কামড় খাওয়াচ্ছ, ডাক্তারের চেম্বারে গিয়ে মিথ্যে কথা বলছো ফুলকি দাস আসেনি। আর কি হচ্ছে এগুলো? কথায় কথায় খালি মিথ্যে, কথায় কথায় মিথ্যে কথাগুলো বলা বন্ধ করো এবার। কি পাও তুমি এগুলো বলে? করতে নাকি চাও? দিদি বৌদি এদের সিম্পাথি আদায় করতে চাও তুমি? এত কিসের হয়েছে তোমার? হয়ে গেছে এত কিসের জন্য বলছিস ওকে? আরে বাচ্চা মেয়ে, আরে বাচ্চা তো সময় লাগে, নিজেকে ট্যাকেল করতে সময় লাগে। ওই সময় দিয়ে হয়ে যাবে, চল ওদিকে চল। এত বকে কেউ? কি রে দিদি, দি ভাই, আমি সত্যি কথা বলছি, আমি শালিনী ম্যাডামকে দেখেছি। আরে ফুলকি তুমি চুপ করো, তুমি আর বাড়াবাড়ি করো না, নাহলে সকাল সকাল একটা খন্ড যুদ্ধ বেঁধে যাবে, বুঝেছো? বৌদি খেতে দাও তো, খিদে পেয়েছে। হ্যাঁ খুব খিদে পেয়েছে, খেতে দাও। দি ভাই কি এনেছে দেখি। আরে চিড়ের পোলাও নিয়ে এসেছি দি ভাই, তাড়াতাড়ি খাই। সবাই জ্যোতির বিপদে ছুটে যায়, নিজের বাবার টাকার দরকার বলে মোট ভয়, আর শালিনীর ব্যাপারে তোমার মনটা হঠাৎ করে এতটা সংকীর্ণ কি করে হয়ে যায়? আমি তোমাকে একজন স্পোর্টস পার্সন হবার ট্রেনিং দিচ্ছি, একজন খেলোয়াড়। সেই মনটা কোথায় তোমার মধ্যে? হ্যাঁ, দেখো ফুলকি, একজন খেলোয়াড়ের মনটা যদি বড় না হয় না,
তাহলে সে যতই প্র্যাকটিস করুক, যতই ট্রেনিং করুক, জীবনে কিছু করে উঠতে পারবে না। এই কথাটাই আমি তোমাদেরকে বলছি, ওকে বোঝাও ঠিক মতো। দেখেছো সবাই, এবারও ফুলকি দাসেরই দোষ হয়ে গেল। স্যার তো আমার দোষ ছাড়া কারোর দোষ দেখতেই পাই না। শালিনীর হঠাৎ কি হলো? শালিনী এখন কয়েকদিন এই বাড়িতেই থাকবে। তুমি আমার সাথে একটু যাবে মিটিং এ? মানে তুমি রেডি হও, আমি যাবো তোমার সাথে। জানো তো আমি কে? আমার কিন্তু যথেষ্ট নাম ডাক রয়েছে, আমি তোমার মতো ফালতু। তাই এরপর থেকে কিছু বলার আগে ভেবে বলবে। এই বিষয়ে আর একটাও কথা বলবে না তুমি। আর কি হচ্ছে গুলো? কথায় কথায় খালি মিথ্যে, কথায় কথায় মিথ্যে মিথ্যে কথাগুলো বলা বন্ধ করো এবার। ফুলকি, ফুলকি, কি হলো ফুলকি? পড়লো কি করে এটা? হেই, পায়ে ফুটে যাবে তো, সরো সরো। ও দিদি, স্যার যে শাকচুন্নি ম্যাডামের সাথে কলকাতায় গেছে, এটা নিয়ে আমার এত কষ্ট কেন হচ্ছে বলো তো? স্যার তো বিশ্বাসই করছেন না যে স্যার ঠকে যাচ্ছে। আমি কিছু করলেই স্যার বকেন, বলেন ফুলকি দাস তুমি ঠকিয়েছো। আর শাকচুন্নি ম্যাডামের সব দোষ মাফ।